ক্লাস 12 বিজনেস স্টাডিজের সেকেন্ড পার্ট বিজনেস ফিনান্স অ্যান্ড মার্কেটিংয়ের আজকে আমরা করব লাস্ট চ্যাপ্টার, দ্যাট ইজ কনজিউমার প্রোটেকশন। আমরা জেনে নেব আমাদের সিলেবাস। কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ কনজিউমার প্রোটেকশন, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986, তার মধ্যে আমরা করব কনজিউমার অ্যান্ড কনজিউমার প্রোটেকশন, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ কনজিউমার্স, redressal machinery, remedies available, consumer awareness, that is role of consumer organizations and NGOs. মার্কস ডিভিশন এখান থেকে আসবে শুধুমাত্রই এমসিকিউ এবং এসএকিউ 5টা, অর্থাৎ টোটাল মার্কস অ্যালোটেড ইজ 5। মানে এখানে যেগুলো আমরা পড়বো সেগুলো আমাদের ইন ডিটেল মুখস্থ করবার দরকার নেই। প্রথমে আমরা জেনে নেব কনজিউমার প্রোটেকশন বলতে আমরা কি বুঝি। A consumer is said to be a king in a free market economy. The earlier approach of caveat emptor, which means let the buyer be aware, has now been changed to caveat vendor, that is let the seller be aware. অর্থাৎ আমাদের কনজিউমারকে আমরা বলে থাকি আমাদের ফ্রি মার্কেট ইকোনমির মেন কন্ট্রোলার। আগেকার দিনে আমরা বলতাম যে বায়ারকে যে থাকবেন তাকে আমাদের অ্যাওয়ার হতে হবে, কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে গিয়ে হয়েছে যে সেলারকেও ইকুয়াল ওয়েতে অ্যাওয়ার থাকতে হবে। With growing competition and in an attempt to increase their sale and market share, manufacturers and service providers may be tempted to engage in dishonest, exploitive and unfair trade practices like defective and unsafe products, corruption, misleading advertising, hoarding, black marketing, etc. বর্তমান যুগে নিজেদের সেল বাড়ানোর জন্য এবং মার্কেট শেয়ার বেশি ক্যাপচার করবার জন্য ম্যানুফ্যাকচার এবং সার্ভিস প্রোভাইডারেরা সবসময় অসৎ উপায় অবলম্বন করে থাকছেন বা আনফেয়ার ট্রেড প্র্যাকটিস করছেন। যেমন তারা ডিফেক্টিভ বা আনসেফ প্রোডাক্টকে বিক্রি করছেন, করাপশনের পথে চলে গেছেন, মিসলিডিং ইনফরমেশন, হোর্ডিং বা ব্ল্যাক মার্কেটিংও করে থাকছেন। This means that a consumer might be exposed to risk due to unsafe products, might suffer from bad health due to impure product, might be cheated because of misleading advertisement or sale of fake products, might have to pay a higher price when the sellers engage in overpricing, hoarding, etc. অর্থাৎ তারা বা ম্যানুফ্যাকচারাররা বা সেলাররা যে সমস্ত আনফেয়ার প্র্যাকটিস করছেন তার জন্য কনজিউমাররা শুধুমাত্র যে বিভিন্ন রিস্কের সম্মুখীন হচ্ছেন তাই নয়, অনেক সময় চিটেড, মিসলিডেড হচ্ছেন বা হায়ার প্রাইসও পে করছেন। Thus, there is a need for providing adequate protection to consumer against such practices of the seller. তাই এই সমস্ত কনজিউমারদের, এই সেলারদের যে ম্যাল প্র্যাকটিস বা ম্যাল ফাংশনিং তার এগেনস্টে প্রোটেকশন দেওয়া ভীষণভাবে দরকার হয়ে পড়েছে। আমাদের এবার জানতে হবে কনজিউমার প্রোটেকশনটা কেন দরকার। ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ কনজিউমার, কনজিউমার ইগনোরেন্স, অর্থাৎ এখানে যে ক্রেতারা অনেক সময় নিজেদের অজান্তে অনেক জিনিসের দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছেন সেটা যাতে না হয় সেই জন্য আমাদের কনজিউমার প্রোটেকশনের দরকার। আনঅর্গানাইজড কনজিউমার্স, অর্থাৎ যে সমস্ত কনজিউমাররা সোলো কনজিউমার বা যাদের মার্কেট রিলেটেড খুব একটা ইনফরমেশন নেই, তাদের মিসলিডেড বা চিটেড হওয়ার চান্স অনেক বেশি থাকে, তাই তাদের এগেনস্টে প্রোটেকশনের দরকার। ওয়াইডস্প্রেড এক্সপ্লয়টেশন অফ কনজিউমার্স, শুধুমাত্র নিজেদের সেল বাড়ানোর জন্য অনেক সময় কনজিউমারদের এক্সপ্লয়েট করে থাকেন, তাই তার এগেনস্টেও সেফগার্ড থাকার দরকার। এবার আমাদের জানতে হবে বিজনেসের ভিউ পয়েন্ট থেকে কেন আমাদের কনজিউমার প্রোটেকশনের দরকার। লং টার্ম ইন্টারেস্ট অফ বিজনেস, কনজিউমারকে চিট করে বা ইগনোর করে হয়তো আমরা শর্ট টাইমে অনেক প্রফিট আর্ন করতে পারবো, কিন্তু লং টাইমে যদি আমরা টিকে থাকতে চাই কম্পিটিশানে সেক্ষেত্রে আমাদের কনজিউমারকে প্রোটেক্ট করতে হবে। বিজনেস ইউজেস সোসাইটিস রিসোর্স, অর্থাৎ আমাদের ব্যবসা তারা সোসাইটিরই যে রিসোর্সগুলো ইউজ করে তাই সেগুলোর প্রপার ইউটিলাইজেশন করার জন্য আমাদের কনজিউমারের এগেনস্টে প্রোটেকশনের দরকার। সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমরা এটা ছোট ক্লাসেই পড়েছিলাম যে বিজনেসের একটা রেসপন্সিবিলিটি থাকে টুয়ার্ডস দ্য সোসাইটি, তার জন্য আমাদের কনজিউমার প্রোটেকশনের দরকার।
নেক্সট হচ্ছে মরাল জাস্টিফিকেশন, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই যে সেলাররা বিক্রি করেন তারা নৈতিকতার মানে নৈতিকতার দিক থেকে তারা সেই কাজটা করেন না, বা তাদের ক্ষেত্রে নৈতিকতা মেনটেন করা সম্ভব হয় না, তাই সেই কারণেও আমাদের কনজিউমার প্রোটেকশনের দরকার হয়ে থাকে। তাহলে আমরা এবার চলে যাব আমাদের কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986-এ। The Consumer Protection Act 1986 seeks to protect and promote the interest of the consumer. The Act provides safeguards to the customers against defective goods, deficient services, unfair trade practices, and other forms of exploitation. অর্থাৎ কনজিউমার প্রোটেকশন 1986-এর মেন মোটো হচ্ছে আমাদের কনজিউমারদের প্রোটেক্ট করা এবং প্রমোট করা। এরা কনজিউমারদের সেফগার্ড প্রোভাইড করবে ডিফেক্টিভ গুডসের এগেনস্টে, ডেফিসিয়েন্ট সার্ভিসের এগেনস্টে, আনফেয়ার ট্রেড প্র্যাকটিসের এগেনস্টে, বা অন্য কোনোভাবে যদি তাদের এক্সপ্লয়েট করা হয় তার এগেনস্টে। The Act provides for the setting up of a three-tier machinery consisting of district forums, State Commission and National Commission. It also provides for the formation of Consumer Protection Council in every district, state and at the apex level. অর্থাৎ এই অ্যাক্টে আমরা তিনটে থ্রি টিয়ার মেশিনারি দেখি যারা আমাদের প্রোটেকশন প্রোভাইড করবে, তারা হচ্ছে ডিস্ট্রিক্ট ফোরাম, স্টেট কমিশন অ্যান্ড ন্যাশনাল কাউন্সিল। শুধু তাই নয়, এছাড়াও কনজিউমার প্রোটেকশন কাউন্সিল প্রত্যেক ডিস্ট্রিক্ট এবং স্টেটে এবং অ্যাপেক্স লেভেলেও ফিক্স করা হয়েছে। The scope of the act is very wide. এই যে অ্যাক্ট তার স্কোপটা অনেক বৃহত্তর। It is applicable for all type of undertakings. এটা সমস্ত রকম অর্গানাইজেশনের জন্যই প্রযোজ্য, বিগ অ্যান্ড স্মল, বড় বা ছোট যাই হোক না কেন, whether in private or public sector, তার ওনারশিপ যাই হোক না কেন, or in cooperative sector, whether manufacturer or a trader, and whether সাপ্লাইং গুডস অর প্রোভাইডিং সার্ভিস। অর্থাৎ যে ধরনেরই বিজনেসম্যান হোক না কেন, গুডস ম্যানুফ্যাকচারারই হোক বা সার্ভিস প্রোভাইডারই হোক, সমস্ত কিছুই কিন্তু এর আওতায় আসবে। এবার আমরা জেনে নেব বেসিক্যালি কনজিউমারের রাইট বলতে আমরা কি বুঝে থাকি। ফার্স্ট ওয়ান হচ্ছে রাইট টু সেফটি, অর্থাৎ জীবন এবং সম্পত্তির ক্ষেত্রে ক্ষতিকারক দ্রব্য বিপণনের ক্ষেত্রে ভোক্তা এই অধিকার অনুসারে নিরাপত্তা পেয়ে থাকে। এমন অনেক কিছু পণ্যদ্রব্য রয়েছে যেমন খাবার, ওষুধ, খেলনা, যেগুলো ব্যবহারের ঝুঁকি থাকে। এই অধিকার পণ্য ব্যবহার সংক্রান্ত ঝুঁকির ক্ষেত্রে নিরাপত্তা দেয়। রাইট টু বি ইনফর্মড, অর্থাৎ ক্রেতা যে দ্রব্য ভোগের জন্য ক্রয় করতে চায় তার বিশুদ্ধতা, গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং দাম জানার অধিকার কিন্তু এই আইনে বলা থাকবে। রাইট টু চুজ, অর্থাৎ ক্রেতা পছন্দসই দ্রব্যটি কেনার অধিকার থাকবে, অর্থাৎ পণ্যদ্রব্যের বিভিন্ন ধরন এবং তাদের দাম পরীক্ষা করেই কিন্তু পছন্দমতো দ্রব্যটা তারা ক্রয় করতে পারবেন। রাইট টু বি হার্ড, অর্থাৎ কোনো দ্রব্য ক্রয় করে ক্রেতা যদি মনে করেন তিনি প্রতারিত হয়েছেন বা ঠকেছেন, তাহলে তিনি আদালতে অভিযোগ দাখিল করতে পারবেন, যার উপর ভিত্তি করে আমাদের বিচার করা হবে। নেক্সট হচ্ছে রাইট টু সিক রিড্রেসাল, অর্থাৎ এর অর্থ হলো ক্রেতা উৎপাদক বা বিক্রেতার বিরুদ্ধে যে অভিযোগ বা দাবি করেছিল তা উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে পাওয়ার অধিকারী। যদি পণ্যের গুণগত মান এবং কার্যকারিতা সন্তোষজনক না হয় তাহলে ক্রেতার প্রতিকার পাওয়ার অধিকার থাকবে। রাইট টু কনজিউমার এডুকেশন, অর্থাৎ ক্রেতা এবং ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শিক্ষা পাওয়ার অধিকার ক্রেতা সুরক্ষা আইনে বলে দেওয়া রয়েছে। রাইট টু হেলদি এনভায়রনমেন্ট, ক্রেতার জীবনযাত্রার মান যাতে উন্নত হয় সেই জন্য পরিবেশ দূষণের থেকে নিরাপত্তা পাওয়ার অধিকার তার রয়েছে। সুতরাং কনজিউমারের কিছু রেসপন্সিবিলিটিসও থাকছে, সেগুলো কি? ফার্স্ট ওয়ান হচ্ছে এক্সারসাইজ দ্য রাইটস, অর্থাৎ ক্রেতা বা ভোক্তা তাদের অধিকার সম্বন্ধে সচেতন হতে হবে এবং বাজার থেকে তারা যখন প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করবেন তখন এই অধিকার অবশ্যই তিনি প্রয়োগ করবেন। নোয়িং ফুল ইনফরমেশান, ক্রেতা যখন কোনো দ্রব্য ক্রয় করতে চায় তার দায়িত্ব হলো কেনার আগেই পণ্য সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া, অর্থাৎ পণ্যের গুণগত মান, উপযোগিতার দাম এবং বিক্রয় পরবর্তী সেবা সম্পর্কে জানা তার অধিকারের মধ্যে পড়ে। কোয়ালিটি কনসিয়াস, অর্থাৎ এখানে কি বলেছে, ক্রয়ের আগে ক্রেতা অবশ্যই পণ্যটির গুণগত মান সম্পর্কে জেনে নেবেন।
পারচেস এগেনস্ট ক্যাশ মেমো, অর্থাৎ তিনি যে দ্রব্যটা ক্রয় করবেন সেই দ্রব্যটার এগেনস্টে যেন ক্যাশ মেমো ইস্যু করা থাকে, যা তার পরবর্তীকালে বিভিন্ন অভিযোগ গ্রাহ্য করতে কাজে লাগবে। নট টু রিলাই অন অ্যাডভার্টাইজমেন্ট, একজন কনজিউমার যখন কোনো গুডস কিনবেন বা সার্ভিস গ্রহণ করবেন তখন শুধুমাত্র অ্যাডভার্টাইজের ওপর বেস করে কিন্তু তিনি সেটা করতে পারবেন না, তার নিজের বিচার বুদ্ধি কিন্তু এক্ষেত্রে কাজ করতে হবে। টু লজ কমপ্লেন, মানে তিনি যদি কোনো ক্ষেত্রে ঠকে গেছেন বলে মনে হন সে সংক্রান্ত তিনি অভিযোগ দাখিল করতে পারবেন, যাতে এই কার্যাবলী সহজে আর না বেশি এগোয়। এবার আমরা জানবো আমাদের রিড্রেসাল এজেন্সিসগুলো নিয়ে, যার মধ্যে আমাদের ফার্স্ট পড়বে ডিস্ট্রিক্ট ফোরাম। There are 644 district commissions in India. The district forum consists of a president and 2 other members. One should be a woman. They all are appointed by the concerned state government. অর্থাৎ আমাদের যে দেশে 644টা ডিস্ট্রিক্ট কমিশন রয়েছে, ডিস্ট্রিক্ট ফোরামে একজন প্রেসিডেন্ট থাকবেন এবং 2 জন আদার পার্সন থাকবেন এবং একজন মহিলা আধিকারিক থাকবেন। প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট হবে স্টেট গভর্নমেন্ট দিয়ে। A complaint can to be made to the appropriate district forum when the value of the goods or the services in question along with the compensation claimed does not exceed 20 lakhs. অর্থাৎ এই ডিস্ট্রিক্ট ফোরামে তখনই কমপ্লেন করা যাবেন যখন এই যে দ্রব্য বা সেবা সম্পর্কে আমাদের মধ্যে একটা মানে ভুল ধারণা বা যার এগেনস্টে আমি কমপ্লেন করতে চাইছি সেটার ভ্যালু এবং যে কম্পেনসেশনটা আমি ক্লেম করতে চাইছি দুটো আমাদের 20 লাখের মধ্যে থাকবে। On receiving the complaint, district forum shall refer the complaint to the party against whom the complaint is filed. এবার ডিস্ট্রিক্ট ফোরাম কমপ্লেনটা পাওয়ার পর যার এগেনস্টে কমপ্লেন করা হয়েছে তাকে ইনফর্ম করবেন। In case the aggrieved party is not satisfied with the order of the district forum, he can appeal before state commission within 30 days of passing the order. যদি আমাদের ওই পার্টি স্যাটিসফাই না হয়ে থাকেন ডিস্ট্রিক্ট ফোরামের যে অর্ডার পেশ করবে তার দ্বারা, সে স্টেট কমিশনের কাছে 30 দিনের মধ্যে অ্যাপিল করতে পারবে। এই যে 30 দিন বা কত টাকার ভেতর হলে কোথায় কমপ্লেন লজ করা যায় এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমাদের স্টেট কমিশন। There are 365 state commission in India. Each state commission consists of president and not less than 2 other members. One should be a woman. They all are appointed by the concerned state government. অর্থাৎ আমাদের দেশে 365টা স্টেট কমিশন রয়েছে যেখানে প্রেসিডেন্ট রয়েছেন এবং মিনিমাম 2 জন মেম্বার রয়েছেন, একজন অবশ্যই ওমান হবেন এবং এরা স্টেট গভর্নমেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড। A complaint can to be made to the appropriate state commission when the value of the goods and services in question along with compensation claim exceed 20 lakh but does not exceed 1 crore. অর্থাৎ যখন আমাদের এই সমস্ত কমপ্লেন অর্থাৎ স্টেট কমিশনের কাছে আমরা তখনই কমপ্লেন করতে পারবো যখন আমরা যে গুডস বা সার্ভিসের এগেনস্টে কমপ্লেন করছি তার ভ্যালু এবং কম্পেনসেশনের ভ্যালু 20 লাখের বেশি হবে কিন্তু 1 কোটির কম হবে। The appeals against the order of a district forum can be filed before the state commission. On receiving the complaint, the state commission shall refer the complaint to the party against whom the complaint is filed. Similarly, complaint পাওয়ার পরে আমাদের স্টেট কমিশন সেই পার্সনকে জানাবে যার এগেনস্টে কমপ্লেন করা হয়েছে। In case the aggrieved party is not satisfied with the order of the state commission, he can appeal before national commission within 30 days of passing of the order. অর্থাৎ যে যদি সেই ব্যক্তি আমাদের স্টেট কমিশনের যে অর্ডার আছে সেটার দ্বারা স্যাটিসফাইড না হয় সে অ্যাপিল করতে পারে ন্যাশনাল কমিশনে কমপ্লেন করার 30 দিনের মধ্যে। এবার আমরা চলে যাব ন্যাশনাল কমিশনে। National Commission
has territorial jurisdiction over the whole country. The National Commission consists of a president and at least 4 other members, one of whom should be a woman. They are appointed by the central government. বোঝাই যাচ্ছে সেন্ট্রাল কমিশন, তাই এটা পুরো দেশের একটা জিউরিডিকশনের সেন্টার। এই যে ন্যাশনাল কমিশন, সেখানে আমাদের একজন প্রেসিডেন্ট থাকবেন এবং মিনিমাম 4 জন মেম্বার থাকবেন, যার মধ্যে একজন অবশ্যই ওমান হবেন। এবং যেহেতু ন্যাশনাল কমিশন, তাই এদের অ্যাপয়েন্টমেন্ট হবে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে। A complaint can to be made to the National Commission when the value of goods or services in the question along with compensation claimed exceed 1 crore. অর্থাৎ যখন এই যে কমপ্লেন্ট এবং কম্পেনসেশনের ভ্যালু 1 কোটি ক্রস করে যাবে, তখন আমরা ন্যাশনাল কমিশনে যাব। Similar way, the appeal against the order of the State Commission can be filed before the National Commission. On receiving complaint, the National Commission shall refer the complaint to the party against whom the complaint is filed. অর্থাৎ ন্যাশনাল কমিশনকে যখন স্টেট কমিশন কোনো ফাইল পাঠাবে কমপ্লেনের এগেনস্টে, তখন ন্যাশনাল কমিশন সেটা পেয়ে সেই ব্যক্তির সাথে যোগাযোগ করবে যার এগেনস্টে কমপ্লেন করা হয়েছে। Those appeals where the value of goods and service in questions along with the compensation claimed exceed 1 crore and where the aggrieved party was not satisfied with the order of the National Commission can be taken to the Supreme Court of India. অর্থাৎ সেই সমস্ত অ্যাপিল যাদের ক্ষেত্রে আমাদের ওই ভ্যালু, গুডস আর সার্ভিসের ভ্যালু আর কম্পেনসেশনের ক্লেম 1 crore এক্সিড করেছে এবং যেখানে সেই পার্টি স্যাটিসফাইড নয় ন্যাশনাল কমিশনের অর্ডার দিয়ে, সে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় অ্যাপিল করতে পারবে। এবারে আমরা দেখব আমাদের কোন কোন রেমিডিজ এখানে অ্যাভেলেবেল রয়েছে। টু রিমুভ দ্য ডিফেক্ট ইন গুডস অ্যান্ড ডেফিসিয়েন্সি ইন সার্ভিসেস, to replace the defective product with a new one free from any defect, to refund the price paid to the product or the charges paid for the services, to pay punitive damages in appropriate circumstances, not to offer hazardous goods for sale, to withdraw hazardous goods from sale, to discontinue the unfair or restrictive trade practice and not to repeat it in the future, to pay a responsible amount compensation for any loss or injuries suffered by the consumer due to the negligence of the opposite party. অর্থাৎ যদি আমাদের কোনো ডিফেক্টিভ গুড বা ডেফিসিয়েন্সি সার্ভিস থাকে, সেগুলো এক্ষেত্রে রিমুভ করে দেওয়া হয়। কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট যদি মানে বিক্রি করা হয়, সেটাকে রিপ্লেস করা হবে নতুন প্রোডাক্ট দিয়ে যার কোনো ডিফেক্ট থাকবে না। কোনো আনফেয়ার ট্রেড প্র্যাকটিস যদি ধরা পড়ে, তাহলে সেটা যাতে বন্ধ হয় এবং ভবিষ্যতেও না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রপার কম্পেনসেশন প্রোভাইড করতে হবে যদি কোনো লস বা ড্যামেজ হয়ে থাকে। কোনো যদি হ্যাজার্ডস গুডস প্রোভাইড করা হয়ে থাকে সেলের জন্য, তাহলে সেটাও যাতে বিক্রি বন্ধ করা হয় বা তুলে নেওয়া হয় সেটা লক্ষ্য রাখতে হবে। যদি আমরা যে প্রাইস পে করেছি কোনো ডিফেক্টিভ গুডসের ক্ষেত্রে, তার এগেনস্টে আমরা যে টাকা রয়েছে সেটাকে আমরা কিন্তু মানে রিফান্ড করে দিতে পারবো। অর্থাৎ এই সমস্ত রেমিডিসগুলো অ্যাভেলেবেল হবে। এবার আমরা দেখব এই কনজিউমার অর্গানাইজেশনস আর এনজিওস এর এগেনস্টে আমাদের রোলগুলো কি কি। Educating the public about consumer rights by organizing training programs, seminars and workshops. Publishing periodicals and other publications to impart knowledge about consumer problems, legal reports, relief available and the matters of interest. Carrying out comparative testing of consumer product in accredit the laboratories to test relative qualities of competing brands and publishing the test result for the benefit of the consumer. Encouraging consumer to strongly protest and to take an action against dishonest, exploitative and unfair trade practices of sellers. Providing legal assistance to the consumer by way of providing aid, legal advice, etc. in seeking legal remedy. Filing complaint in appropriate consumer court on behalf of consumer. Take initiative to file case in consumer court in the interest of general public, not for any individual.
অর্থাৎ এই সমস্ত কনজিউমার অর্গানাইজেশন আর এনজিওসের কাজগুলো হচ্ছে কনজিউমারকে এডুকেটেড করা, তার জন্য বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, সেমিনার এগুলোর মানে অ্যারেঞ্জ করা, কোনো পিরিয়ডিক্যাল জার্নাল বা পাবলিকেশন পাবলিশ করা যেগুলোতে কনজিউমার নিজেদের প্রবলেম, লিগাল রিপোর্ট বা রিলিফ কী করে পাবে সেগুলো দেখবে, যে প্রোডাক্ট ডিফেক্টিভ হচ্ছে সেটাকে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে তার কোয়ালিটি টেস্ট করা এবং তার রেজাল্ট পাবলিশ করা, কনজিউমারদের এনকারেজ করা যাতে তারা স্ট্রংলি প্রোটেস্ট করতে পারে কোনো ডিসঅনেস্ট প্র্যাকটিস বা এক্সপ্লয়েটিভ প্র্যাকটিসের এগেনস্টে, তাদের লিগাল অ্যাসিস্ট্যান্স দেওয়া যাদের লিগাল রেমেডি মানে তারা ফাইল করতে পারে, তাদের ফাইল করা কমপ্লেন অ্যাপ্রোপ্রিয়েট কনজিউমার কোর্টে প্রপার ইনিশিয়েটিভ নেওয়া যাতে কনজিউমারদের ইন্টারেস্ট প্রোটেক্ট হয় যা ইন জেনারেল, কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের এগেনস্টে নয়। এই চ্যাপ্টারটা ছোট, এখান থেকে তোমাদের এগুলোই আসবে এবং এমসিকিউই আসবে, তাই আমরা এখান থেকে একটু ছোট করে কোশ্চেনগুলো দেখে নেব। Under which consumer right does a business firm set up consumer grievance cell? What is the jurisdiction of cases that can be filed in a state commission? State any two relief available to the consumers under Consumer Protection Act. Explain the rights and responsibilities of consumer. Who can file a complaint in a consumer court? Explain the role of the consumer organizations and NGOs in protecting and promoting consumers' interest. Explain the importance of consumer protection from the point of view of a business. What are various ways in which the objective of the consumer protection can be achieved? এটাই হলো তোমাদের লাস্ট যে চ্যাপ্টার বাকি ছিল ক্লাস 12-এর। আমাদের কিন্তু বিএসটিডির সিলেবাস কমপ্লিট হয়ে গেল।